ক্লাসে বসে এত মনোযোগ দিয়ে কী লিখছিস তুই? পাশাপাশি সিটে বসতে বসতে কথাটা বলল মাহি। চিঠি লেখায় মনোযোগী তনিমা মাহির দিকে তাকালো না, বরং সেইভাবে কাগজে কলম চালিয়ে লিখতে লিখতে বলল, প্রেমপত্র লিখছি। তনিমার কথাটা প্রথমে বুঝতে না পেরে মাহি পাশ থেকে তনিমার লেখায় উকি দিয়ে দেখতে চেয়ে বলল, প্রেমপত্র লিখছিস? কিসের? দেখা তো তোর প্রেমপত্রটা একটু দেখি। পাশ থেকে মাহি উকি মারতে তনিমা চট করে লেখার কাগজের উপরে বই চাপিয়ে ঢেকে নিল। বিরক্তির চোখে মাহির দিকে তাকিয়ে বলল, কারো ব্যক্তিগত জিনিস দেখতে নেই, জানিস না? তনিমার কথায় মাহি কপাল কুঁচকে বলল, তোর আর ব্যক্তিগত জিনিস? তোর কি এমন আছে যেটা আমি জানি না? সব জানলেও এটা জানতে পারবি না, এটা আমার একান্ত তাকে নিয়ে লেখা একটা চিঠি। আমি চাই সে ছাড়া অন্য কেউ আমার চিঠি না পড়ুক। তনিমার কথাটা এবার বেশ সিরিয়াস মনে নিল মাহির কাছে। খেয়ালি ভাব ছেড়ে কপাল কুচকালো মাহি, অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি তুই ক্লাসে বসে প্রেমপত্র লিখছিস তনি? কাকে? সোহাগ ভাইয়াকে। আমাদের কলেজের ফাইনাল ইয়ারের সোহাগ ভাইয়া, যার কথা তুই আমাকে বলিস। ওই সোহাগ ভাইকে তুই চিঠি পাঠাবি? হ্যাঁ। তনিবার সম্মতিতে খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করে মাহি সোজা হয়ে বসল। ব্যাগ থেকে খাতাপত্র বের করতে করতে ব্যঙ্গ করে বলল মাহি, পছন্দ করেছি সবে মাস তিনেক হলো, এর মধ্যে তুই চিঠি লিখতে বসে গেলি? ডাক্তারি ছেড়ে কবি হবি নাকি তনি? ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তনিমা আর মাহি। দুজনের বন্ধুত্ব প্রাইমারি থেকেই। পাশাপাশি বাড়ি হওয়ায় দুজন স্কুল, কলেজ, এমনকি ভালো স্টুডেন্ট হওয়ায় একই মেডিকেলে চান্স পেয়েছে, যার দরুন তনিমার সকল খবরই মাহির জানা। তবে সোহাগের প্রতি তনিমার ভালো লাগা প্রায় 3 মাস যাবৎ। মেডিকেলে ভর্তি হওয়ার প্রথম দিকেই তনিমার নজরে পড়েছিল ফাইনাল ইয়ারের সোহাগকে। ছেলেটা বেশ নম্র, ভদ্র আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রেম ভালোবাসার মধ্যে নেই, হয়তো পড়াশোনার ক্ষতি হবে ভেবে তাই এড়িয়ে চলে। তনিমা শুনেছে ডাক্তারি পড়া সোহাগের প্রথম লক্ষ্য। বেশ কয়েকবার অবশ্য তনিমার সঙ্গে সোহাগের যাতায়াতের পথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কখনো কথা হয়নি দুজনের। মূলত সোহাগ ছেলেটির প্রশংসা সকলের মুখে শুনতে শুনতে তনিমার মনে সোহাগের প্রতি ভালো লাগা জন্ম নেয়। সেই থেকেই তনিমা সোহাগের ফোন নাম্বারও জোগাড় করে কলও করেছিল বেশ কয়েকবার। কিন্তু ভদ্রলোক সোহাগ ভাই তনিমাকে রং নাম্বার ভেবে ব্লক করে দেয়। এই জন্য মূলত পড়ুয়া সোহাগ ভাইকে তনিমা তার স্টাইলে চিঠি লিখতে বসেছে, এই ভেবে যদি ভদ্রলোক ওর চিঠি পড়ে ওর মনের কথাগুলো বুঝতে পারে, নয়তো ফোনে তো ওকে ব্লক করে রেখেছে। তনিমা মাহির কথার জবাবে বলল, বিষয়টা কবি হওয়ার না মাহি, আসলে আমার মনের কথাগুলো সোহাগ ভাইয়ার কাছে পৌঁছাতে চাইছি বলে এই চিঠির মাধ্যমটা বেছে নিয়েছি, এছাড়া দ্বিতীয় অপশন দেখছি না আমি। তনিমার কথাটা শেষ হতে না হতেই মাহি ফের ব্যঙ্গ করে বলল, তুই এমনভাবে বলছিস যেন সোহাগ ভাই দুনিয়াতে না থেকে চাঁদের দেশে বসবাস করে। এই বিল্ডিংয়ের 3 তলার ল্যাবে গেলেই পেয়ে যাবি তোর ফেমাস সোহাগ ভাইকে। দেখবি চোখে মোটা চশমা আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে কেমিক্যাল লাশের পরীক্ষণে ব্যস্ত, যা গিয়ে দেখ। মহিলাকে ব্যঙ্গ করে সোহাগের বর্ণনা দিতে দেখে খানিকটা খেপে যায় তনিমা। ব্যাগে বই খাতা গুছিয়ে চলে যেতে নিলে তৎক্ষণাৎ মাহি তনিমাকে টেনে জায়গায় বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে বলল, আচ্ছা সরি, সোহাগ ভাইকে নিয়ে আর কিচ্ছু বলবো না, তবে তুই চিঠি না লিখে ভাইয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারিস, বিষয়টা কাজে দেবে। তনিমা মন খারাপ করে বলল, আসলে আমি সোহাগ ভাইকে বেশ কয়েকবার কল দিয়েছিলাম, কিন্তু সোহাগ ভাইয়া আমার কল রিসিভ করে না। যদিও প্রথমে একবার রিসিভ করেছিল, কিন্তু যখন বুঝতে পারল আমি রং নাম্বারে কলটা দিয়েছি, তখন তিনি আমার কলটা কেটে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেন। ফেসবুকেও একটা ফেক আইডি দিয়ে ওনাকে মেসেজ করেছি, কিন্তু উনি আমার মেসেজ সিন করেনি আর না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। সেই জন্য মূলত বাধ্য হয়ে শেষ অপশন হিসাবে এই চিঠির মাধ্যম অবলম্বন করেছি। আসলে আমি যতটুকু জানি সোহাগ ভাইয়া অনেক পড়ুয়া মানুষ, প্রেম ভালোবাসার মধ্যে নেই, তাই আমিও শেষ একবার চেষ্টা করে এই চিঠিটা ওনার কাছে পৌঁছাতে চাইছি। যেহেতু উনি পড়ুয়া মানুষ, সেই জন্য আশা করছি আমার এই চিঠি উনি পড়বেন।
আর ভাগ্য ভালো থাকলে এই চিঠির উত্তরটাও দিতে পারেন। তনিমার কথায় মাহি চট করে পাল্টা প্রশ্ন করল, আর যদি উত্তর না দেন তখন কি করবি? তখন অপেক্ষা করব ওনার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। তারপর সরাসরি আমি নিজে গিয়েই ওনাকে আমার মনের কথাগুলো জানাবো। আর তখনও যদি রিজেক্ট করে দেয় তো তখনেরটা তখন দেখা যাবে, অগ্রিম ভাবতে চাচ্ছি না। তনিমার কথায় মাহি খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা চিঠি লিখছিস ভালো কথা, কিন্তু পাঠাবি কিভাবে? সোহাগ ভাইয়ার আশেপাশে তো সারাক্ষণ ওনার বন্ধুবান্ধব থাকে, ওনাকে একা পাওয়া তো মুশকিল। তাছাড়া সোহাগ ভাইয়ের বন্ধুবান্ধব যদি জানে তুই জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেমপত্র দিয়েছিস, তাহলে ঝামেলায় পড়ে যাবি তনি। ওরা কিন্তু পুরো ক্যাম্পাসে তোকে পচিয়ে ফেলবে হাসাহাসি করে। ভেবেচিন্তে কিন্তু চিঠিটা পাঠাস, ওরা সিনিয়র বলে কথা। মাহির কথায় তনিমাও সেইভাবেই স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলল, আমি জানি বিষয়টা, সেজন্য চিঠিতে আমার পরিচয় গোপন রাখব। আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কি তা কিছু লিখব না। তবে যদি এই চিঠির উত্তরটা আসে, তাহলে সুযোগ বুঝে কোনো একদিন অন্য কোনো চিঠিতে নিজের পরিচয় জানাবো। তবে এখন আপাতত পরিচয় লুকিয়ে বেনামি চিঠি পাঠাবো। তনিমার কথায় মাহিও সম্মতি দিয়ে বলল, সেটাই ভালো হবে। তবে এই চিঠি পাঠাবে কিভাবে? তনিমা খানিকটা ভেবে বলল, ক্যান্টিনে যখন ওরা আড্ডা দিতে বসে তখন সুযোগ বুঝে সোহাগ ভাইয়ার বইয়ের ভিতরে রেখে দেবো চিঠিটা। একদিন না হয় লুকিয়ে পাঠালি, রোজ রোজ কি এইভাবে পাঠাবি? আরে না, এত রিস্ক নিয়ে রোজ রোজ চিঠি কে পাঠাবে? তবে এই চিঠিতে লোকেশন দেওয়া থাকবে, নেক্সট চিঠিগুলো কোথায় পাঠানো হবে। আমার বাকি চিঠিগুলো সেই লোকেশন অনুযায়ী যাবে, বুঝলি? দুপুর 1:23, কাঠ ফাটা রোদের উত্তাপ শহরে। গরমে অতিষ্ঠ মানুষ। এমন অতিষ্ঠ গরমে মাড়িতে জিপ গাড়িটি এসে থামল ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। সারি সারি গাড়ির সঙ্গে মাড়িত নিজের জিপ গাড়িটিও পার্কিং করল। গাড়ি থেকে নামতে নামতে হাতের মুঠোয় গাড়ির চাবির রিংটি পিষল। সূক্ষ্ম নজরে আশেপাশে তাকাতে তাকাতে মুখের মাস্কটি খুলল অতি সন্তর্পণে। চোখে তার রোদ চশমা, গায়ে কালো অফিসিয়াল পোশাক, বলিষ্ঠ দেহে কালো শার্টের সঙ্গে কালো প্যান্ট ইন করা, গলায় টাই বা গায়ে কোট নেই, বরং অতি গরমে শার্টের হাতা দুটো টেনে কোণে পর্যন্ত গোটানো। বা হাতের কবজিতে একটা দামি ঘড়িও দেখা গেল। মাত্রই কনস্ট্রাকশন সাইট থেকে সরাসরি এখানে এসেছে সে, সেই জন্য খানিকটা ক্লান্ত সে। সকাল 7টায় বের হয়েছিল, আর এখন দুপুর হতে চলল, তার খাওয়া দাওয়া নেই। কনস্ট্রাকশন সাইটের ঝামেলা মিটিয়ে ম্যানেজার আর পুলিশদের বিদায় করে এদিকে এসেছে সে। মূলত মারিদকে বেশ কয়েকবার ফোন করে এখানে আসতে বলেছে রিফাত। হঠাৎ মারিদকে এত জরুরি তলবে কেন এখানে আসতে বলল রিফাত, সেটা আপাতত জানে না মারিদ। তবে রিফাত এই ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে রিফাতের। বেশিরভাগ সময় রিফাতের ছাত্রছাত্রীদের সঙ্গে ল্যাবেই কাটে। পেশায় রিফাত একজন পিএইচডি ডিগ্রি অর্জন করা ডক্টর হলেও সে ডক্টরির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেও পার্ট টাইম শিক্ষকতা করছে 7-8 মাস ধরে। মারিদ ঢাবিতে পড়াশোনা করলেও সে একজন বংশগত ব্যবসায়ী। তাছাড়া মারিদের সবসময় ডাক্তারির চেয়ে ব্যবসার প্রতিই ঝোঁক ছিল। আর এই মেডিকেল কলেজের চত্বরে সে পড়াশোনার তাগিদে না আসলেও অন্যান্য কারণে বহুবার এসেছে। তবে আজকে মারিদ নিজের কারণে এখানে আসেনি, এসেছে রিফাতের ডাকে। এবার রিফাতটা যে কই কে জানে। মারিদকে ডেকে রিফাতের লাপাত্তা ব্যাপারটায় বেশ বিরক্ত মারিদ। অতিষ্ঠ গরমে তপ্ত রোদে দাঁড়িয়ে মারিদ বিরক্তিতে কপাল কুঁচকে আশেপাশের অনুসন্ধানী চোখে তাকিয়ে রিফাতের খোঁজ করে পকেট থেকে ফোন বের করল। অন্য হাতে চাবির রিং সহ পকেটে হাত গুজে সেইভাবেই দাঁড়ালো গাড়িতে পিঠ ঠেকিয়ে। আশেপাশের যাতায়াতরত ছাত্রছাত্রী সকলের দৃষ্টি বাঁকে বাঁকে মারিদের দিকেই যাচ্ছে। সুদর্শন পুরুষের দিকে সবাই দৃষ্টি যাবে, সেটাই স্বাভাবিক। তবে এর বাইরেও মারিদের এখানে চেনা পরিচিত অনেকেই আছে যারা মারিদ আলতাফকে খুব ভালোভাবেই চেনে। বলতে গেলে মারিদ আলতাফ নামে ডাকে বেশ বদনাম এই শহরে। বেশ অসংখ্যবার মারামারিতে খবর এসেছে তার।
মেজাজ বেশ তীক্ষ্ণ। চট করে রেগে যাওয়ার মতো বেমো আছে বলেই মারিদকে সবাই ঘাটতারা লোক বলে চেনে। বদনাম মারিদ আশেপাশে সকলের দৃষ্টি পরখ করে ক্ষিপ্ত মেজাজে রিফাতকে ছোট করে মেসেজ লিখল, ক্যাম্পাসের নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, নয়তো চলে যাব। মেসেজটা লিখে মারিদ ডায়াল নাম্বারে গেল। কল লিস্টে থাকা বসন্তে পাখি সেই নাম্বারটি দেখে কল মেলালো তাতে। শেষ দুজনের কথা হয়েছিল সকাল 6টার দিকে। তারপরে ব্যস্ততায় মারিদ কল দেওয়ার সুযোগ পায়নি বলে এখন কল মেলালো। কিন্তু অপর পাশের কল রিং হতে হতে কলটি কেটে যেতেই মারিদ কপাল কুঁচকালো। সচরাচর কখনো এমন হয় না যে মারিদ কল দিয়েছে আর সাথে সাথে ওপারের ফোনটি রিসিভ হয়নি। মারিদ দ্বিতীয়বারের মতো কল করতে চাইলে তক্ষুনি কেউ মারিদকে গমগমে গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম মারিদ ভাই, কেমন আছেন? সামনে সোহাগকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মারিদ ডায়ালিকৃত কলটি তৎক্ষণাৎ কেটে ফোনটি পকেটে গুজে বেশ স্বাভাবিকভাবেই সোহাগের সালামের উত্তর দিতে কপাল কুঁচকে বলল, ওয়ালাইকুম সালাম। মারিদের কুচকানো মুখভঙ্গিতে সোহাগ চট করে বুঝে ফেলল মারিদ তাকে তখনও চিনতে পারেনি। সেই জন্য সোহাগ আগ বাড়িয়ে মারিদকে নিজের পরিচয় দিয়ে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন ভাই? আমি সোহাগ। সোহাগ নামটি বলতেই মারিদ পাল্টা প্রশ্নে একই ভঙ্গিতে বলল, নাজিম কাকার ছেলে রাইট? জি ভাই। পড়াশোনা কেমন চলছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলছে কোনো রকম। কিন্তু আপনি এখানে কি করছেন? কোনো প্রয়োজনে এসেছেন ভাই? হ্যাঁ, আমার হেল্প লাগবে ভাই। মারিদ গম্ভীর মুখভঙ্গিতে সোহাগকে জানালো, আপাতত না, রিফাতের জন্য অপেক্ষা করছি। স্যারের ক্লাস তো শেষ, হয়তো চলে আসবেন এক্ষুনি। তারপরে মারিদের সঙ্গে সোহাগকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরও মিনিট খানিকটা সময়। মারিদ থেকে বিদায় নিয়ে সোহাগ চলেই যাবে। এর মাঝে তনিমা সোহাগকে ক্যান্টিনে খুঁজে না পেয়ে মাঠে এসে দেখতে পেল গেটের সামনে দাঁড়িয়ে সোহাগ কারো সঙ্গে কথা বলছে। দূর থেকে তনিমা সোহাগের সঙ্গে দাঁড়িয়ে থাকা মারিদকে ঠিকঠাক লক্ষ্য করেনি, বরং একাকী সোহাগকে দেখে তনিমা ক্যান্টিনের কর্মরত থাকা 7-8 বছরের একটি ছেলেকে ডেকে তার হাতে 50 টাকার একটা নোট গুঁজে দিয়ে বলল, সোহাগের হাতে তনিমা চিঠিটি দিয়ে আসতে। ছোট ছেলেটির নাম রাসেল। সে তনিমার মুখে বলা সোহাগ নামক ছেলেটিকে চিনতে পারল না। এই কলেজের ক্যান্টিনে সে নতুন কাজ করতে এসেছে, মাত্র মাসখানেক সময় হলো। এত অল্প সময়ে সে ঠিকঠাক ছাত্রছাত্রীদের চেনে না বলে তনিমা আঙুলে দেখানো ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমি সোহাগ নামের কাউরে চিনি না আপা, কারে দেবো আপনার চিঠি? তনিমা ফের আঙুল তুলে গাড়ির পাশে দাঁড়ানো সোহাগকে দেখিয়ে বলল, ওই যে কালো শার্ট পরা ভাইয়াটাকে দেখছো, তাকে গিয়ে দেবে এই চিঠিটা। কিন্তু আমার নাম বলবে না, কেমন? তুমি কি আমার নাম জানো? তনিমার কথায় ছেলেটি তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে পাল্টা প্রশ্ন করে বলল, না আপা, আপনার নাম তো জানি না। আপনার নাম কি? তোমার আমার নাম জানতে হবে না, তুমি গিয়ে শুধু এই চিঠিটা দৌড়ে গিয়ে দিয়ে চলে আসবে, তাহলেই হবে। যাও, তাড়াতাড়ি যাও, নয়তো ভাইয়াটা আবার চলে যাবে। যাও যাও। সোহাগকে চলে যেতে দেখে তনিমা ছোট ছেলেটিকে দৌড়ে পাঠিয়ে সেও ক্যাম্পাসের মাঠ থেকে ক্লাসে চলে গেল। অথচ সোহাগের পাশাপাশি মারিদও দাঁড়িয়েছিল গাড়িতে পিঠ ঠেকিয়ে। গাড়ির জন্য তনিমা মারিদকে লক্ষ্য না করলেও মারিদের পাশাপাশি সোহাগও কালো শার্ট পরেছিল সেদিন। ছোট ছেলেটি চিঠি হাতে দৌড়ে আসতে আসতে ততক্ষণে সোহাগ মারিদের থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসেল নামক ছোট ছেলেটি সোহাগের জায়গায় মারিদকে কালো শার্টে দাঁড়িয়ে থাকতে দেখে সে তনিমার চিঠিটি মারিদের দিকে বাড়িয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে শ্বাসে বলল, ভাইজান, আপনার চিঠি লন। সাদামাটা পোশাকে 7-8 বছরের একটি ছেলেকে মারিদের দিকে একটি কাগজে মোড়ানো কিছু বাড়িয়ে দিতে দেখে মারিদ কপাল কুঁচকে তাকালো সেদিকে। সন্দিগ্ধ গলায় বলল, আমার চিঠি? ছেলেটি তৎক্ষণাৎ মারিদের হাতের উপরে চিঠিটি রেখে দৌড়ে চলে যেতে যেতে চিৎকার করে বলল, হ ভাইজান, আপা দিচ্ছে আপনারে, আপা দিচ্ছে আপনারে। এই বাক্যটিতে মারিদের কুচকানো কপাল আরও কুচকে গেল। মারিদের অপরিচিতা কাল রাতেই বলেছিল তার নামে বেনামি চিঠি লিখবে। তাহলে এটা কি মারিদের অপরিচিত চিঠি?
মারিদকে চিঠি দেবে বলে সে তখন ফোন তুলছিল না। তার মানে মারিদের অপরিচিতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এখন নিশ্চয়ই মারিদের আশেপাশে কোথাও আছে। লুকিয়ে মারিদকে দেখছে হয়তো। মারিদের অপরিচিতা মারিদকে দেখছে। এই ভাবনাটা মাথায় আসতেই মারিদ চট করে আশেপাশে তাকালো দৃষ্টি ঘুরিয়ে। চোখে রোদ চশমা খুলে হাতে চিঠিটায় নজর ঘোরালো। কেমন অদ্ভুত শিশির অনুভূত হলো তার অপরিচিতার দেওয়া প্রথম চিঠি ছুঁতে পেরে। এই চিঠিটাতে নিশ্চয়ই তার অপরিচিতার ছোঁয়া লেগে আছে। মারিদের মন ব্যাকুল। বারবার হাতে চিঠিটায় চোখ বোলালো। পকেটের ফোনটি বের করে তৎক্ষণাৎ ডায়াল লিস্টে বসন্তের পাখি নামক নাম্বারে ছোট করে মেসেজ লিখল, আপনি কি ঢাকা মেডিকেল স্টুডেন্ট অপরিচিতা? এই মুহূর্তে কি আমার আশেপাশে আছেন? থাকলে একটু সামনে আসবেন, অল্প দেখব। আপনার চিঠি পেয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে, প্লিজ আসবেন। মারিদের ব্যাকুলতার মাঝে হঠাৎ মনে হলো তার অপরিচিতা বলেছিল চিঠির কথা ফোনে বলা যাবে না, ফোনের কথা ফোনে হবে আর চিঠির কথা চিঠিতে। তাই মারিদ ছোট্ট মেসেজটি লিখেও ডিলিট করে দিল। পাঠালো না, বরং মনকে বোঝালো ব্যাকুল না হতে। মেয়েটি তার কাছে সময় চেয়েছে, মারিদের উচিত তাকে সময় দেওয়া। তাছাড়া মেয়েটি তো আর পালিয়ে যাচ্ছে না মারিদকে ছেড়ে। ঢাকা মেডিকেলের শিক্ষার্থী যখন, তখন মারিদের আশেপাশেই কোথাও আছে মেয়েটি। অস্থির মারিদ নিজের মনকে দমিয়ে গম্ভীর মুখে তাকালো ক্যাম্পাসের দিকে। রিফাতকে আসতে দেখা গেল সেদিক থেকে। মারিদ গম্ভীর মুখে পুনরায় চোখে রোদ চশমা পড়তে হাতের চিঠিটা পকেটে গুজে গাড়িতে উঠে বসল। অপর হাতে চাবি রিং বের করে মারিদ গাড়ি স্টার্ট করতে রিফাত মারিদের পাশাপাশি সিটে বসতে বসতে ক্লান্তিতে হাতের অ্যাপ্রন আর টেথোস্কোপটা জিপের পেছনে সিটে ফেলতে ফেলতে বলল, ভাই আগের রেস্টুরেন্টে চলো, সেই ক্ষুধা লেগেছে, উফ। মারিদ গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে এখানে ডাকার কারণ? মারিদের কথায় রিফাত হেয়ালি করে বলল, আমার টাকা শেষ, ভাবলাম তোর টাকায় লাঞ্চ করব, সেই জন্য ডেকেছি। রিফাতের অহেতুক কথায় মারিদ উত্তর করল না, বরং বিরক্তিতে কপাল কুঁচকে গাড়ির স্টিয়ারিং ঘোরালো। মারিদকে চুপ থাকতে দেখে রিফাত সত্যি জানিয়ে বলল, আচ্ছা শোন বলছি, তোর মা আর আমার মা মিলে আমাকে দায়িত্ব দিয়েছে তোকে বিয়ের জন্য রাজি করাতে। আজ সন্ধ্যায় ওরা একটা মেয়ে দেখতে যাবে, সেই জন্য ওরা আমাকে খুব তেল মেরেছে যেন তোকে নিয়ে যাই মেয়ের বাড়িতে। আমি তো জানি তুই বিয়ের জন্য রাজি হবি না, সেই জন্য ভাবলাম তুই যখন বিয়ে করবি না তখন আগে ট্রিট খেয়ে নি। তুই বিয়ে করলেও ট্রিট পাই, আবার না করলেও আমি ট্রিট পাই, বুঝলি? রিফাতকে বিষণ্ণে চমকে দিয়ে মারিদ হঠাৎ বিয়েতে সম্মতি দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, তোকে কে বলেছে আমি বিয়ে করব না? বাসায় ফোন করে বল আমি সন্ধে মেয়ে দেখতে যাব। মারিদের কথাটা কেমন অবিশ্বাস্য লাগলো রিফাতের নিকট। রিফাত অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি তুই বিয়ে করবি? কেন, আমাকে কি তোর তৃতীয় লিঙ্গ মনে হয় নাকি যে বিয়ে করতে চাইব না? আরে না, ধুর, দাঁড়া, আগে আমি বাসায় খবর তো দিই। রিফাত খুশি মনে নিজের ফোন খুঁজতে গাড়ির পেছনে রাখা ব্যাগে হাত বাড়ালো। ততক্ষণে মারিদের কোলে থাকা বসন্তের পাখি কলটি কেটে গেল। মারিদ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সেদিকে তাকালো। 1 মিনিট 6 সেকেন্ড লাইনে ছিল কলদাতা। মূলত মারিদ গাড়িতে বসতেই বসন্তের পাখি নামে কলটি এসেছিল তার ফোনে। মারিদ সুযোগ বুঝে কলটি রিসিভ করে ফোনটি কোলে রাখে উল্টো করে। মূলত মারিদ পূর্ব থেকে জানত রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানবে কথায় কথায়। হলো তাই। রিফাত মারিদের বিয়ের প্রসঙ্গ টানতে মারিদও সম্মতি জানালো কলদাতাকে শুনিয়ে শুনিয়ে। মূলত মারিদ বিয়ের খবরটা শুনে অপরিচিতা কেমন রিয়াকশন দেয় সেটা জানতে চায় মারিদ। তাছাড়া মারিদ জানে মেয়েটি তাকে পছন্দ করে, তারপরও মারিদ চায় অপরিচিতা নিজের মুখে স্বীকার করুক এবং স্বইচ্ছায় মারিদের সামনে আসুক। মারিদের বয়স 30 কোঠায়। সে এসব প্রেমে টেমে বিশ্বাসী নয়। অপরিচিতাকে ভালো লাগে, তার মানে মারিদ সোজা বিয়ে করে নেবে মেয়েটিকে। এবার সে দেখতে যেমনই হোক, চেহারা দিয়ে ভালোবাসা হয় না, মনের মিল হলেই হলো। আর মারিদের মন বসে গেছে এই মেয়েটির উপরে। এই যেমন আজ মারিদ কত ব্যস্ত ছিল,
ব্যস্ততায় সে সকাল থেকে নাওয়া খাওয়া, তারপরে মেয়েটিকে সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিস করেছে। আর এই ব্যাকুলতা মারিদকে ক্রমে অধৈর্য পুরুষে রূপান্তরিত করেছে। বাকি রইল অপরিচিতার ফ্যান্টাসি। তাহলে এসব ফ্যান্টাসি বিয়ের পরে চলুক, সমস্যা নেই, কিন্তু আগে বিয়েটা করে নিক। মারিদের মনস্তাত্ত্বিক ভাবনায় ততক্ষণে রিফাত মারিদের মা সালমা সৈয়দকে কল মেলালো। প্রথমবার রিং হতেই শোনা গেল ভদ্রমহিলার গলার স্বর। রিফাত সালাম দিয়ে বলল, মামি, মারিদ বিয়েতে রাজি হয়েছে, বলেছে সন্ধেয় মেয়ে দেখতে যাবে, তোমরা আয়োজন রিফাতের কথা শেষ হওয়ার আগেই মারিদ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করব? তোকে কখন বললাম? মারিদকে পাল্টে নিতে দেখে রিফাত তৎক্ষণাৎ সালমা সৈয়দের কল কেটে দিতে দিতে তাড়াহুড়োয় বলল, মামি, আমি ভুল বলেছি, মারিদ বিয়েতে রাজি হয়নি, বিয়ে ক্যান্সেল। ফোন কেটেই রিফাত কপাল কুঁচকে মারিদকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, মাত্রই না বিয়েতে সম্মতি দিলি, তাহলে মুহূর্তে পল্টে নিলি কেন? মারিদ সেইভাবে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দূরের রাস্তার দিকে তাকিয়ে জবাবে বলল, বিয়ে করব বলেছি, কিন্তু পরিবারের পছন্দে বিয়ে করব এটা তো বলিনি, তোর বোঝার ভুল। মারিদের কথায় এতক্ষণ না চমকালেও এবার বেশ চমকালো রিফাত। খানিকটা অবিশ্বাস্য গলায় শুধালো, তার মানে তুই নিজের পছন্দে বিয়ে করবি মারিদ? রিফাত চমকানো মনোভাব বাড়িয়ে দিয়ে মারিদ ফের সম্মতি দিয়ে বলল, করলাম, এতে সমস্যা কোথায়? তার মানে তুই কাউকে পছন্দ করিস? মেয়েটা কে মারিদ? মারিদ আর পছন্দের বিয়ে? সত্যি? এই মেজাজি ছেলেও কাউকে পছন্দ করতে পারে? আল্লাহ, এটা রিফাত জানি না। মারিদ কি প্রেম করছে? এই জন্য এত দিন ধরে বিয়ে করতে চাইছে না। রিফাতের কোনো কথাই মারিদকে আর উত্তর দিতে দেখা যায়নি। কেমন গম্ভীর মুখে ছিল বাকিটা সময়, কিন্তু অস্থির রিফাতের ব্যাকুলতার শেষ নেই। যবে থেকে বুঝতে পারল মারিদের কোথাও পছন্দ আছে বলে, অথচ প্রেমে বিশ্বাসী মারিদ এটা বুঝতে পারল না। সে ক্রমশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।